আসসালামু আলাইকুম। দর্শক, কালকে রাতে যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন ৪টি দলের নেতাদেরকে নিয়ে, তখন বুঝলাম যে সংকটের মাত্রাটা কোন পর্যায়ে পৌঁছেছে। আমি কালকে একটা টক শোতে ছিলাম ডিবিসি চ্যানেলে, সেই কারণে কালকে রাতে আর বিশ্লেষণ করতে পারিনি। তারপর আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে কোন প্রেক্ষিতে এই বৈঠকটা। নর্মালি কিন্তু এই বৈঠকটা অন্তত গত ১ বছরে ১০০ বার হওয়ার কথা, কিন্তু বসেননি। যখন ইউনূস সাহেব বিপদে পড়েন তখন সবাইকে ডাকেন, সবাই দৌড়ে যান। দৌড়ে গেলেও কিন্তু কাজ যে হয় তেমনটা কিন্তু না, কারণ উনি তো ওনার স্বার্থে ব্যবহার করছেন সবাইকে। উনি তো কারোর কথা শুনছেন না। এটা মাহমুদুর রহমান মান্না কিন্তু বলছেন যে তিনি আমাদের ডাকেন, সবার কথা শোনেন, কিছু বলেন না, হাসেন, বিদায় করে দেন, উনি ওনার জায়গায় থাকেন। গত ১ বছরে ১ বছর থাকারও তো কথা না ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারপরও তিনি থাকলেন, বিচার সংস্কার নানান রকম কথাবার্তা বলে, মোট কথা যে উনিই করবেন। মানে যেই রাজনৈতিক দলগুলো ১৫ বছর আন্দোলন সংগ্রাম করলো, ওনাদের উপর আস্থা নেই। ওনারা ক্ষমতায় আসলে বিচারও করবে না, সংস্কারও করবে না, এমন একটা আসামির কাঠগড়ায় দেখেন না প্রতিদিন ঐক্যমত্য কমিশনে যে হাজির হয় মানে আসামিরা, আর সেখানে বসে থাকেন এই সুশীল সমাজের প্রতিনিধিরা, ওনারা হচ্ছেন বিচারক আর এই প্রান্ত হচ্ছে আসামিরা। যাক, আমি আর তীর্যকভাবে এটা ব্যাখ্যা করতে চাই না, কিন্তু ১ বছরের অ্যাচিভমেন্টটা যদি আপনারা খেয়াল করেন, কি দাঁড়ালো? রাতের বেলায় উনাকে বৈঠক করতে হলো কেন? সারা দিনের ঘটনার প্রবাহ বিশ্লেষণ করে তিনি বুঝতে পারছেন যে পায়ের তলার মাটি কিন্তু নড়বড়ে হয়ে গেছে। আমি বলবো না যে সরে গেছে, কিন্তু নড়বড়ে হয়ে গেছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছেন তার ২ প্রিয় উপদেষ্টা, আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, এবং আরও কাছের যে মানুষটা প্রেস সচিব শফিকুল আলম, ৯ ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইলস্টোনে। তারা গিয়েছিলেন সহমর্মিতা জানাতে, যে ততক্ষণে যে পৃথিবী উল্টে গেছে এটা ওনারা টের পাননি। আসলে ক্ষমতায় যারা থাকে তারা ওই মাঠ লেভেলের তাপ উত্তাপটা বুঝতে পারেন না। শেখ হাসিনাও বুঝতে পারেনি। তো যাই হোক, ৯ ঘন্টা পর তারা পেছনের গেট দিয়ে বের হয়ে আসলেন। বীর দর্পে সবার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সবাইকে কনভিন্স করে তাদের পক্ষে জয়ধ্বনি করার মতন অবস্থা ছিল না। শিক্ষার্থীরা এতই বিক্ষুব্ধ, এতই ক্ষুব্ধ যে তারা তাদেরকে পছন্দ করেনি, ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, গেল মাইলস্টোনের। অন্যদিকের কি অবস্থা? উত্তরার এই ঘটনা সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। আমার ধারণা ঢাকা না, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তারপরে সচিবালয় দেখেন, গুলিস্তান দেখেন, ঢাকা শিক্ষা বোর্ড দেখেন, সমস্ত জায়গায় হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। বাংলাদেশের এখন অভূতপূর্ব একটা ঐক্য শিক্ষার্থীদের মধ্যে, স্বতঃস্ফূর্ত ঐক্য। এটার জন্য নাহিদ ইসলাম, সার্জিস আলম তাদের লাগে না, হাসনাত আবদুল্লাহদেরকে লাগে না। তারা তো ওইটাকে কাজে লাগায়, ফট করে একটা রাজনৈতিক দল গঠন করে মাঠ থেকে চলে গেল। অথচ তারা সফল আন্দোলনের নেতা হিসেবে এই শিক্ষার্থীদের বেদনা, তরুণ কিশোরদের বেদনা আরও অনেকদিন ক্যারি করে একটা সঠিক খাতে প্রভাবিত করার দরকার ছিল। তাদের অনেক অধিকার আদায়ের বিষয়ে তাদের আরও ভূমিকা পালন করার দরকার ছিল, কিন্তু তারা মনে করছেন যে এখন ওই রাজপথ দখল করছে, এখন সংসদ দখল করব। এখন রাজপথেও তারা নেই, সংসদ কেমনে দখল হবে? নির্বাচন আসুক, দেখবো যে কেমনে দখল হয়। যাক, এই আলোচনাও আমার মুখ্য না। আলোচনাটা হলো কি হইল শেষ পর্যন্ত সরকারের সচিবালয়ে এরকম নজিরবিহীন কাণ্ড। ১ বছরের মাথায় গেট ঠেলে ঢুকে বেড়ে চলে গেল। সেখানে সেনাবাহিনীর সদস্য আছে, সেনাবাহিনীর একজন সদস্য দেখলাম মারাত্মকভাবে আহত হয়েছে। সেনাবাহিনীর কথা শুনছে না, পুলিশের কথা শুনছে না, বাধা শুনছে না, ভেতরে লাঠিচার্জ, ভাঙচুর, বিশৃঙ্খল একটা পরিস্থিতি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, প্রত্যাহার করলো
সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিবকে প্রত্যাহার করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। কারণ রাত 3টার সময় পরের দিন যে এসএসসি পরীক্ষা সেটা বাতিল করলো। কত বড় ব্যর্থতা! ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে যে একটা কথা ছিল, সাথে সাথে বৈঠক, সবার সাথে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাতের বৈঠক হবে কেন? তাৎক্ষণিকভাবে বৈঠক করে সকল রাজনৈতিক কর্মীদেরকে নামায় দেওয়া হবে, বলবে যে আপনারা জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী এদের পাশে গিয়ে দাঁড়ান। আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম হবে কেন? নিরাপত্তা জোন এইরকম একটা স্পর্শকাতর জায়গায় অনেক তদন্ত, অনেক স্বাক্ষর ব্যাপার আছে, পুরো জায়গা কর্ডন থাকবে, সেখানে একটা হাট বসতে দেখলাম, এবং সেই হাট ফুসছে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের খোঁজ করছে, উত্তর নাই, কাজ করবে কি করে? অবরুদ্ধ, ঘেরাও, বিক্ষোভ, তার মধ্যে কে কার কাজ করবে? কোথায় নিখোঁজ, কে কোথায় এখনো জানি না। এইরকম রাজধানীর কেন্দ্রস্থলে এরকম ঘটনার পরেও এরকম একটা দুরবস্থা, আইন শৃঙ্খলা পুরো জায়গাটা নিরাপত্তা বেষ্টনী দেয়া, দ্রুত বেগে মাঠে নেমে যাওয়া রাজনৈতিক দলগুলো এবং সহায়তা করা। এমনও দেখলাম ওই সামনের দোকানগুলো নাকি 2 লিটার পানি 600 টাকায় বিক্রি করছে। ওই পানিগুলো মানে অগ্নিদগ্ধদের গায়ে ঢালা হয়েছে, তাদের যে জ্বালা পোড়া করছিল সেটার জন্য। সেই জায়গাগুলোতে পানির বোতল নিয়ে রাজনৈতিক কর্মীদেরকে ছুটে যাওয়া উচিত ছিল। ওই জামাতের তো 10-20 লাখ লোকের শোডাউন হলো, তাদের কত শৃঙ্খলা দেখলাম, কত সেবা দেখলাম, স্বেচ্ছাসেবকদের তৎপরতা দেখলাম, তার ছিটে ফোটা তারা সেখানে নিয়োগ করলো না কেন? কারণ এই সরকারকে কেউ ওন করে না। এই সরকারের কাছে তারা অপেক্ষা আছে যে কখন সরবে, কখন আমরা ক্ষমতায় যাব। জামাত এনসিপি দেখছে যে দ্রুত মানে ক্ষমতা, এখন যদি নির্বাচন হয় তাহলে সেই ভোটে পারবে না বলে তারা দেরি করছে, সংখ্যানুপাতিক নির্বাচনের ধোঁয়া তুলছে, নানান কারণে বিলম্বিত করতেছে নির্বাচনটা। আর বিএনপিও আশায় বসে আছে কত দ্রুত ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, কই? তারেক রহমান লন্ডন থেকে আহ্বান জানাচ্ছে, তার প্রতিফলন ঘটাচ্ছে তার নেতাকর্মীরা। তাহলে এইরকম সর্ববৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি জামাত থেকে কি লাভ? এইগুলো আছে নিজেদের তালে, আর সরকার আছে নিজের তালে। সবাই যার যার তালে থাকাতে সরকারের পাশে কেউ নেই, স্বাভাবিক। আরো লম্বা করেন, সময় আরো ক্ষেপণ করেন, আরো বিশৃঙ্খলা হবে। আমি এটা গত 2-3 মাস ধরে আমি বলে আসছি। আমার কমেন্ট বক্সে দেখি তো আমজনতা যারা একটু মানে বোঝে কম, তাদের বলছেন না না ইউনূস সরকারকেই দরকার, ওই বিএনপির হাতে দেওয়া যাবে না, ওইটা তো আরেক ফ্যাসিস্ট। ভাই, আমি বিএনপি জামাত কারোর কথা বলি না। 15 বছর ধরে একটা জিনিসই চাইছি, সেটা হচ্ছে একটা ভোট, মানুষের ভোটের অধিকারটা দেন। 5 বছর পর পর ভোটটা যদি ঠিক মতো হয় সব রোগ দূর হয়ে যাবে। আবার জামাতের আমিরের মতন আমিও আবার বিশ্বাস করি দুর্নীতি, এটা বন্ধ করেন, সব রোগ শেষ। তাহলে সুষ্ঠু ভোট দেন আর দুর্নীতি বন্ধ করেন, এই দুইটা কমিটমেন্ট করেন। ওই 31 দফা কর্মসূচি লাগবে না, সংস্কার কমিশনের এই গাদা গাদা সংখ্যানুপাতিক দ্বিকক্ষের পার্লামেন্ট কিচ্ছু দরকার নেই। পৃথিবীর বহু দেশ দ্বিকক্ষের পার্লামেন্ট ছাড়াই খুব সুন্দরভাবে চলতেছে। দুর্নীতি বন্ধ করেন আর ভোটের অধিকার দেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন। কোথায় সেই তালে আছে? ঘন ঘন বিদেশ সফর, প্রধান উপদেষ্টাও দৌড়াচ্ছে, ওনার উপদেষ্টারাও দৌড়াচ্ছে। কোথায় সেই মরক্কো, ব্রাজিল, ওই জায়গায়ও যে কনফারেন্সে নাকি তাদের জয়েন করতে হচ্ছে। এটা রেগুলার গভর্নমেন্ট, মানে একটা মনে হচ্ছে যেন কোনো বিকারই নেই। একটা বিধ্বস্ত দেশ, 15 বছর একেবারে দুমড়ায় মুচড়ায়, না আছে প্রশাসন, না আছে বিচার, না আছে আইন, সবকিছু শেষ করে দিছে শেখ হাসিনা। ব্যাংকগুলি একটা হাহাকার অবস্থা, টাকা পয়সা নেই। সেটা দ্রুত পুনর্গঠনটা করে 3 মাস 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার, ওই সরকারকে চাপ দেবো আমরা ইউনূস সরকারকে কেন চাপ দেবো? আমি বিএনপি জামাত সরকার যারা করবে তাদেরকে চাপ দেব। ওরা আমার ভোটের নির্বাচিত, এরা কি আমার নির্বাচিত? ইউনূস সরকারকে কি আমি ভোট দিছি? আমি শেখ হাসিনার পতন চাইছি, আমি তো তখন জানি না পরের দিন কে ক্ষমতায় আসবে।
তো ছাত্ররা বসেছে, তো ইউনূস সাহেব কেন? যে কেউ বসতে পারতেন, ওয়াকার সাহেবও বসতে পারতেন, তাতে কি আছে? বসেন, নির্বাচন দেন, আমি নির্বাচিত সরকারের কাছে দাবি জানাবো, সে যত জালিম হোক আর জুলুম হোক। কোথায় আজকে পরে সেই লাইনে আছে? আজকে সারা দিন যখন দেখতেছে বাবার এই বিপদটা, রাত্রেবেলায় যে ওনারা বসলেন, আচ্ছা বসছেন, বসার পর তার বডি ল্যাঙ্গুয়েজ ওই রকম শরবতের গ্লাস কেন সামনে রাখতে হবে? ওখানে ফটো সেশন কেন করতে হবে? এটা কি ফটো সেশনের সময়? ওখানে আমরা দেখব যে ওখানে সবাই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছে। ও মনে হচ্ছে 8-10টা মানে বৈঠকের মতন এটাও, মানে কোনো হোদ বোধ কিচ্ছু নাই। কোথায় কখন কোন পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করতে হবে সেটা ওনারা ভুলে গেছে। কি আশ্চর্য ব্যাপার! কোন দেশে আমরা বসবাস করতেছি? যেই সময়ে উত্তরার তিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান ঘটনায় সমগ্র জাতি শোকাহত, এই সময় সমগ্র জাতি তাকিয়ে আছে বিভিন্ন হসপিটালের দিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের দিকে। সমগ্র জাতি যেখানে রক্ত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যে আমার রক্ত লাগবে, আমি রক্ত দিব, আমাদের বাচ্চাদের বাঁচাও। আমিরে জামাত যেখানে 50 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছেন, সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র দলের সন্ত্রাসীরা চট্টগ্রামে চাঁদাবাজি করছে এবং সেই চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শিবিরের উপর গুলি বর্ষণ করেছে। ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগের মতো সন্ত্রাস, এদের প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র আছে। শিবির গুলিবিদ্ধ হয়েছে। 5 আগস্টের পর স্বাধীন বাংলাদেশে শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হয়, আর হাসিনার আমলেও শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হতো। শিবিরের ছেলেদের চোখ উপড়ে ফেলতো, হাত কেটে ফেলতো। না, হাসিনার আমলে মজলুম হয়ে বসে থাকতে হতো, এখন আর মজলুম হয়ে বসে থাকতে হবে না। এর অ্যাকশন শুরু হয়ে গেছে। শিবিরের যে রক্ত ঝরেছে চট্টগ্রামে, শিবিরের উপর যে গুলি করেছে, শিবির গুলি খেয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে। এর বিনিময়ে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীদের রাজনীতি বাংলাদেশে কবর দেওয়া হবে। এখন শিবির প্রতিবাদ শুরু করেছে। গুলি খেয়েছে এর মানে কি? কঠিন প্রতিবাদ করেছে, চাঁদাবাজিতে বাধা দিয়েছে বলেই তো শিবিরকে গুলি করেছে, এবং সেটা ওদের রুটি রুজিতে আঘাত করেছে। মজার বিষয়, ওরা ঘোষণা দিচ্ছে গুলি করার পর যে আজকে আমাদের অমুক এলাকা রাজাকার মুক্ত। এর মানে এই মুক্তিযুদ্ধের নামে ওরা চাঁদাবাজি করবে। চাঁদাবাজের জন্য স্বাধীন ওরা, কিন্তু না, এই স্বাধীন থাকেনি। জনগণ জেগে উঠছে। এনসিপি, জামাত, শিবির, চরমোনা, ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। চাঁদাবাজদের ধরে ধরে গণধোলাই দেওয়া হবে। কতদিন গুলি করবা? হাসিনা বাহিনী গুলি করে টিকতে পারেনি, আর তোমরা চাঁদাবাজি করার অধিকারের জন্য গুলি করবা? না, পুলিশ ধরেছে, পুলিশ ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়েছে। মোটামুটি ছাত্র দলের সন্ত্রাসীদেরই পিটিয়েছে, যুব দলের সন্ত্রাসীদের। এবং পরবর্তীতেও পুলিশ যারা ওখানে যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে ওদের একটা পরাজয়। তার চাইতে বড় পরাজয় হচ্ছে যে ওরা বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা চাঁদাবাজ, এরা চাঁদার অধিকারের দাবিতে কেউ বাধা দিলে গুলি করে। অতএব বিএনপি, ছাত্রদলকে এমন ধোলাই দিতে হবে যাতে ওদের গুলি করার মুরদ ফুরিয়ে যায়। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ওদের উপর ঘৃণা, লানত মানুষ দিচ্ছে, আলেম ওলামারা লানত বর্ষণ করছে। পীর সাহেব চরমনের চামড়া তুলে নিব আমরা, লানতে ধ্বংস হয়ে যাবে। তো এই যে 5 আগস্টের পর এখন চাঁদার অধিকারের দাবিতে গুলি করা, চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে গুলি করা, এটা ওদের ধ্বংসের আলামত। অচিরেই বিএনপি ধ্বংস হবে, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আর জামাত শিবির তো আর ধৈর্য না, তার হাত গুটিয়ে বসে থাকবে, কড়ায় গন্ডায়ের হিসাব নেবে। শিবির বিবৃতি দিয়েছে, ছাত্র দলকে কঠিন বার্তা দিয়েছে, একটুও ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রত্যেক সন্ত্রাসীকে যদি গ্রেপ্তার না করে, উপযুক্ত শাস্তি যদি না হয়, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কার, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান, এগুলো ধৈর্য, এগুলো ভুয়া, এগুলোতে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে বিএনপি নিজেরাই এই চাঁদাবাজি করতে পেরেছে। তারেক রহমান নিজেই চাঁদাবাজির ভাগ পায়, তারেক রহমান নিজেই চাঁদাবাজ। অতএব বিএনপির কোন সাংগঠনিক ব্যবস্থার উপর আমার সামান্যতম আস্থা নাই। ওগুলো কিচ্ছু না, ভুয়া। বিএনপি ভুয়া, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা ভুয়া।
বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ভুয়া, বিএনপি মানে অস্ত্রবাজ, চাঁদাবাজ। এই অস্ত্রবাজি, চাঁদাবাজি মানুষ পেছন থেকে ঢুকিয়ে দিবে। 5 আগস্টে জনগণ, জুলাই আগস্টে জনগণ এই চাঁদাবাজ এবং অস্ত্রবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য রক্ত দেয়নি। এগুলো চলবে না বাংলাদেশে। দেখেছেন না, এই যে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, 10-12 জনকে ধরেছে, আরো ধরছে। এত সোজা না। আর শিবিরের সাথে ফাইজলামি করো, এর মজা বুঝতে হবে। কি বলে যে ছাত্রলীগ, এরা এই ইশরাক, অমুক তমুক, বিএনপি, এরা জিকির করে মবের বিরুদ্ধে, এরা আবার মব করে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। শিবির নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। আচ্ছা, ছাত্রলীগও যদি হয়, তাকে ধরে পুলিশ দেওয়া, এটা কি মব না? তাহলে তোমরা যে মবের বিরুদ্ধে বলো, বিএনপি যে এখন মবের বিরুদ্ধে জিকির করে, মানে ফাজলামি। এগুলো সব কোন রাজনীতি ন্যারেটিভ কিচ্ছু আছে বিএনপির? মবের ইশরাকের মতো একটা বাটপার প্রকৃতির ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক, মানে এর কোনো দাম নাই। এ তো একেবারে ধৈঞ্চা। লাফালাফি করেছে কিছুদিন আগে, ব্যাঙের মতো গর্তের মধ্যে ঢুকে গেছে, হাইবারনেশনে গেছে। এ বলে যে মবের বিরুদ্ধে আমরা, যারা মব করবে তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে দিয়ে দিব, ঘরে পাঠিয়ে দিব। আচ্ছা, মবের বিরুদ্ধে ধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেব, এটা কি একটা মব না? কোন এলেম আছে এদের? চট্টগ্রামে মধ্যরাতে ছাত্র শিবিরের উপর ছাত্রদল যুবদলের হামলা, গুলিবিদ্ধ 2, আহত 15। গুলিবিদ্ধ শিবির নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত, হসপিটালে নেওয়া হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে শিবিরের রক্ত যারা ঝরাচ্ছে, কড়াই গন্ডায়ের হিসাব শিবির নেবে ইনশাআল্লাহ। একজনও ছাড় পাবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। শিবির কিছু না বললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, ওরা নিজেরা কামড়া কামড়ি করে আলেম ওলামাদের লাম হতে ওরা ধ্বংস হবে। দলিল দেখেছেন না, খুলনা এক যুবদল নেতা রামদানি গিয়েছে তারেক রহমানের নির্দেশে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপাতে। পরে বিএনপি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, ছবি উঠে গেছে ক্যামেরায়। পরে বিএনপির আর এক গ্রুপ তাকে একদম জয় বাংলা করে দিয়েছে, জিয়াউর রহমানের কাছে পাঠিয়ে দিয়েছে। মজা বুঝছেন? লানত কাকে বলে? এটা হচ্ছে আলেম ওলামাদের লানত, আল্লাহর লানত, আলেম ওলামাদের বদদোয়া। সবসময় প্রতিশোধ মুসলিমকে নিতে হয় না, নিজেদের কামড়া কামড়ির মাধ্যমেই ওরা মারা যায়। দেখেন ওদের কি নির্মম পরিহাস। ওরা জামাত শিবিরকে বলে রক কাটা, ওরা নিজেরাই নিজেদেরকে রক কেটে হত্যা করে। এর চাইতে বিচার আর কি চান? প্রতিপক্ষকে রক কাটা ব্লেম দেয়, অথচ নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে। এটি হচ্ছে মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। খুলনায় দেখেছেন না, নিজেরা নিজেদের হত্যা করে রক কাটে। বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সীতাকুণ্ড সহ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে, অথবা রক কাটে, হত্যা না করতে পারলো। এই যে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এই হামলা ঘটনা ঘটেছে, এর বিচার হবে, এর প্রতিশোধ নেওয়া হবে। শিবিরের প্রেস রিলিজ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র শিবির কর্মী ও শিক্ষার্থীদের উপর যুবদল ছাত্রদলের হামলা, আহত 22, গুলিবিদ্ধ 3। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, শুধু শিবিরের না। অতএব সাধারণ শিক্ষার্থীদের হাতেই এই ছাত্র দলের পতন হবে। একদিন দেখবেন ছাত্রলীগকে যেরকম পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে, ছাত্র দলের এই গুন্ডাদের, অছাত্রদের, যারা কেউ ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী না, ওরা ক্যাম্পাসের চতুর্সীমানে গেলে সাধারণ শিক্ষার্থীরা, শিবির সবাই মিলে পিটিয়ে ওদের ক্যাম্পাস ছাড়া করবে। এই দিন বেশি দিন নয়, আপনারা লিখে রাখেন আমার এই বক্তব্যগুলো। অছাত্ররা ঢুকতেই পারবে না। চকবাজার এলাকায় যুবদল ও ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণের পাশাপাশি ছাত্র শিবির নেতাকর্মীদের প্রতিবাদ করার কারণে সোমবার রাত 10টায় সন্ত্রাসীরা চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর দেশীয় ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে ছাত্র শিবির 3 কর্মী গুলিবিদ্ধ, 22 জন শিক্ষার্থী আহত হয়। শেষ পর্যন্ত ছাত্রদলই পরাজিত হয়েছে, ওরা পিছু হটেছে, হয়তোবা গুলি খেয়েছে শিবির, কিন্তু জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, এদের প্রত্যেককে কড়াই গন্ডা হিসাব নেবে, কোনো চাঁদা এখন আর ওই এলাকায় দিবে না। ঐক্যবদ্ধ হয়েছে, ইত্তেফাক হয়ে গিয়েছে। দর্শক, শিবির কর্মীদের একা পেয়ে চাঁদাবাজির প্রতিবাদ যারা করে তাদেরকে নির্যাতন করে, তারপরে ছাত্রলীগ ট্যাগ দেয়। এইসব ট্যাগ ম্যাগ এগুলো খায় না, এগুলোর যুগ নাই, এইসব মব খায় না। এরপরে সাধারণ শিক্ষার্থীরা, শিবিরের লোকজন সেখানে যায়, তাদের উপর হামলা করে। আইসিইউতে আছে একজন,
শিবির যেটা বলে, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো জাতি যেখানে শোকে স্তব্ধ, সেখানে যুবদল ছাত্রদল এহেন সন্ত্রাসী কার্যক্রম আমরা হতবাক। এদের এই ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই চলতে পারে না। এর মানে শিবির চলতে দিবে না। আমরা ছাত্র শিবিরের জনশক্তি শিক্ষার্থীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান করছি। করোনার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিকদের ঘটনা আসল সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ করছি। তো দর্শক, ঘটনা প্রমাণিত হয়ে গেছে, গ্রেপ্তারও হচ্ছে। বাংলাদেশে বিএনপিকে এই চাঁদাবাজ এবং সন্ত্রাসীর অস্ত্রবাজের কঠিন মূল্য দিতে হবে। তারেক রহমান পালাতকই থাকবেন, এই চাঁদাবাজদের নেতা হিসেবে বাংলাদেশে আসার মতো দুঃসাহস দেখাবেন না। আসার মতো মুরুদই নাই, ওই পালাতক অবস্থায় থাকতে হবে। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে, রাজনীতি করবে। না, চান্দার ভাগ নিয়ে বাংলাদেশে আসা যাবে না, বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম করবে না। অতএব দর্শক, শিবিরের উপর হামলা, গুলিবিদ্ধ, গুলি, 5 আগস্টের পর গুলি খাওয়া, আপনি চিন্তা করেন। কড়াই গন্ডায় হিসাব নিতে হবে। জনগণ, সাধারণ শিক্ষার্থী সবাই ঐক্যবদ্ধ হয়েছে, হিসাব নেবে ইনশাআল্লাহ।